ভিডিওতে পঞ্চম শ্রেণীর গণিতের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল এক্সাম, এবং এইখানে যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে। এটা তোমাদের 2015 সালের প্রশ্নপত্র। পূর্বে আমি 2014 সালের প্রশ্নপত্র সমস্ত উত্তর সহ আলোচনা করেছি, এবং 16 সাল ও 18 সালের প্রশ্নপত্র সমস্ত উত্তর সহ আলোচনা করে ভিডিও আপলোড দেওয়া হয়েছে। যদি কেউ দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলি দেওয়া হয়েছে, তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে পঞ্চম শ্রেণীর গণিতের সাজেশন চেয়েছো, তো আমি আশা করি এই যে তোমাদের 4টে প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করা হয়েছে, এই প্রশ্নপত্রের ভিডিওগুলো যদি তোমরা ভালো করে একটু বুঝে নাও, এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যেতে পারো। লক্ষ্য করো, এখানে আমি 2015 সালের এই প্রশ্নপত্রটা আলোচনা করব। এটা 1 ঘন্টা 30 মিনিটের তোমাদের পরীক্ষা। আমি যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো প্রশ্নটা কমপ্লিট করার চেষ্টা করব, তোমরা একটু বুঝে নেবে। তো লক্ষ্য করো, এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথমেই কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে। 6,1, 2, 5, 8 এই অঙ্কগুলো নিয়ে বলেছে কি এক অঙ্কের একটি 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ উপরের যে সংখ্যামালা দেখতে পাচ্ছ, এখান থেকে বৃহত্তম সংখ্যা সাজাতে হবে। তো বৃহত্তম সংখ্যা সাজালে কি হবে, উত্তরটা আমরা কি পাবো, তোমরা একটু লক্ষ্য করো। আমি প্রত্যেকটা উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। 1 দাগের ক সংখ্যামালাটা আছে 6,1, 2, 5, 8। এখন আমাদের চেয়েছে বৃহত্তম সংখ্যামালা। বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটা কি দাঁড়াবে না, সংখ্যাটা দাঁড়াবে সব থেকে বৃহত্তম 8, 6, 5, 2, 1। মনে রাখবে এখানে কোনো কোমা দেবে না। অনেকে কি করে, ক্লাস 5 তো অনেকেই বাচ্চারা এগুলো ভুল করে, কোমা দেবে না। ঠিক একই রকম ভাবে যদি এটাই ক্ষুদ্রতম চাইতো, যদিও প্রশ্নের মধ্যে দেয় না, আমি তোমাদের দেখিয়ে দিলাম। যদি এটা ক্ষুদ্রতম চাইতো তাহলে সেক্ষেত্রে হয়ে যেত 1, 2, 5, 6, 8। ক্লিয়ার? এবার আমরা আসবো খ, বলেছে কোথায় লেখো। সংখ্যাটা কি আছে, 3, 2, 2, 0, 1। তো আমরা দেখবো এখানে কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার এবং অযুত নিয়ে হয় হাজার, তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 32,201। ক্লিয়ার? পরের প্রশ্ন থাকছে গ, এখানে চিহ্ন দেওয়া হয়েছে লেস দেন অর গ্রেটার দেন 7,0,0,0,7 9,1,0,0,0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 70,007 এবং এটা আছে 91,000। অবশ্য 91,000টা বড়, তো সেক্ষেত্রে 91,000-এর দিকে লেস দেন চিহ্নটা থাকবে। এবং পরের প্রশ্ন ঘ, এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড়। তো এখানে প্রশ্নটা আছে কি 6,5,2,1, 5, 6,5,3,2,1, 6,5,4,9, 5, 6,5,2,3,2। এই হচ্ছে আমাদের সংখ্যা। এখন এটাকে কি বলেছে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে অর্থাৎ ছোট থেকে বড়। তো আমরা দেখবো প্রত্যেকটা সংখ্যা, এখানে যে অঙ্কগুলো আছে তো প্রত্যেকটার প্রথমেই 65 আছে। তো পরবর্তী সংখ্যা আমরা দেখবো 215, 321, 495, 232। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 215 হচ্ছে সব থেকে ছোট। তাহলে আমরা প্রথমে 65 এবং 215 বসাবো। তাহলে এরপর দেখবো আমরা 321 আছে, 425 আছে, 232 আছে। তো আমরা দেখবো 232টা ছোট 321-এর থেকে, কারণ এটা 321, এটা 495, তো 232টা বসাবো আমরা। তাহলে 65, 232। এরপর আমরা এখানে 321টা বসাবো, 65, 321, এবং তারপর বসে যাবে 65, 495। এই হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা। প্রশ্নটা বলা হয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ।
ব্যাস এতটুকু করলেই উত্তরটা হয়ে যাবে। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এরপর লক্ষ্য করো বলা হয়েছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। এটা তোমরা আমি এমনি বলে দিচ্ছি আর লিখছি না। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? এখানে আমি শুধু সংক্ষেপে উত্তরটা দিলাম 180 ডিগ্রি। তো পরেরটা আছে যে নিচের কোণ দুটির মধ্যে কোনটি স্থূল কোণ। এখানে স্থূল কোণ বলা হয়েছে। তাহলে স্থূল কোণ কাকে বলে? না 90 ডিগ্রি অপেক্ষা বেশি কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কম যে কোণগুলোর মান তাদেরকে স্থূল কোণ বলা হয়। তাহলে আমরা এখানে দেখবো 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 থেকে কম শুধুমাত্র 120 আছে। তাহলে এখানে স্থূল কোণ হবে, এখানে 85 ও 120 মধ্যে স্থূল কোণ হবে 120 ডিগ্রি। তাহলে আমরা লিখবো স্থূল কোণ সমান 120 ডিগ্রি। বোঝা গেছে? এরপর লক্ষ্য করো বলেছে শূন্যস্থান একটি ইটের ড্যাশটি শীর্ষবিন্দু আছে। অবশ্য একটি ইটের 8টি শীর্ষবিন্দু আছে। পরের প্রশ্ন বলেছে চোঙের বক্রতল 1টি 2টি 3টি 4টি। উত্তর হবে 1টি। এবং পরের প্রশ্ন বলা হয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে তোমাদের ফাইনাল এক্সামে প্রায় এই ধরনেরই সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। তো এইগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। এরপর লক্ষ্য করো এবার আমরা চলে আসব বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 এর দাগে বলা হয়েছে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 5 নাম্বার করে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলা হয়েছে 2 এর দাগের ক একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে একটি রচনা বইয়ের নাম, এখানে শরৎ রচনাবলীর নাম, এখানে দাম কত হচ্ছে না 425 টাকা এবং কতজনকে দেবে? 122 জনকে। তাহলে মোট কত খরচ হবে? তাহলে এখানে একটির মূল্যকে মোট ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অনায়াসে পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব তিনি মোট কত টাকা খরচ করবেন। অতএব তিনি মোট খরচ করবেন সমান কত না 425 টাকা। এক একটির মূল্য দেবে 122 জনকে। তাহলে আমরা এটা গুণ করলে পেয়ে যাব। সরি, এটা টাকা হবে, জন না টাকা। তো আমরা এটা রাফে গুণ করে নেব এবং গুণফলটা দেখব কত আসছে। 425 122 আমরা 2 দিয়ে গুণ করব। 2 5 10, 1 2 2 4 1 5, 2 4 8। অনুরূপে এখানে 2 দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে, উপরেরটা যেমনটি এসেছে 8। এবার আমরা 1 দিয়ে গুণ করব। তো আমরা দেখতে পাচ্ছি 1 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাটাই বসে যাবে। 0 5 5 5 10, 18 8 হাতে 1 আর 2 10 আর 1 11 1 হাতে থেকে 1 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 51,850 টাকা। তাহলে আমরা এখানে সমান দেব 51,850 টাকা। এটাই হবে উত্তর। ক্লিয়ার? ব্যাস এতটুকু অঙ্ক করলে আমাদের এসে যাচ্ছে 5 নাম্বার এবং ক এর প্রশ্নের উত্তর শেষ। এবার আসবো আমরা খতে বলা হয়েছে গত 3 দিনের সৌম্য একটি গল্প বইয়ের যথাক্রমে 1-এর 9, 1-এর 3 ও 7-এর 18 অংশ পড়েছে। তিনি 3 দিনে মোট কত অংশ পড়েছে, কত অংশ বাকি আছে। তাহলে আমরা এখানে লিখব 3 দিনে। আমরা এখানে সম্পূর্ণ গল্পের বইটা 1 অংশ আমরা জানি, আমরা এখানে লিখে নিতে পারি সম্পূর্ণ গল্প বই সমান 1 অংশ। বোঝা গেছে? তাহলে 3 দিনে মোট কত পড়েছে সেটা আমরা প্রথম উত্তর বার করব। এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। 3 দিনে মোট কত অংশ পড়েছে এবং কত অংশ বাকি আছে। তাহলে আমরা লিখব 3 দিনে সৌম্য পড়ে সমান 1-এর 9 যোগ 1-এর 3 যোগ 7-এর 18। তাহলে 3 দিনের প্রত্যেক দিন যত যত অংশ পড়েছিল সেটাকে আমরা যোগ করে দিলে একত্রে 3 দিনের মোট অংশটা আমরা পেয়ে যাব। এখন আমরা মান নির্ণয় করব। তো আমরা লসাগু করব 9 3 18। আমরা এখানে 3 খাওয়াবো,
তিন তিরিকে 9, 3 একে 3, 3 6 18, আবারও 3 বসাতে পারবো, 3 খাওয়ালে 1 1 এবং 3 2 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 তিরিকে 9, 9 2 18 লসাগু হবে। যারা পারবে না এখানে রাফে এইভাবে ঠিক লসাগুটা করে নেবে। তাহলে আমরা যেহেতু এটা ভগ্নাংশের যোগ বিয়োগ, তো লসাগু আসার পর এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগফল যা বেরোবে লবের সাথে গুণ। তো 9 দিয়ে এখানে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে উপরের সংখ্যা গুণ, 2 1 2। আবার 3 দিয়ে ভাগ করব, 6 পাবো, 6 দিয়ে উপরের সংখ্যা গুণ, 6 1 6। 18 দিয়ে 18 ভাগ করলে ভাগফল 1 পাবো, 1 দিয়ে উপরের সংখ্যা গুণ, 1 7 7। তাহলে নিচে 18 আছে, আমাদের 18 আসবে, উপরেটা যোগ করব, 2 আর 6 8, 8 7 15। তাহলে এই হবে, তাহলে 3 দিনে সৌম পড়ে 15 18 অংশ, এটা একটা উত্তর। এরপরে বলেছে কত অংশ বাকি আছে। তাহলে একটা গল্প বই, এবং গল্প বইটা আমরা জানি গল্প বই সম্পূর্ণ গল্প বই 1 অংশ, সেই 1 অংশ থেকে 3 দিনে সৌম পড়ে 15 18 অংশ। তাহলে কত অংশ এখনো পড়তে বাকি আছে? তাহলে বলা হয়েছে কত অংশ পড়া বাকি আছে। তাহলে আমরা লিখব অতএব পড়া বাকি আছে সম্পূর্ণ গল্প বই আমরা জানি 1 অংশ, এবং 1 অংশ থেকে 15 18 অংশ পড়া হয়ে গেছে। তাহলে 1 অংশ থেকে যেটা পড়া হয়েছে 3 দিনে 15 18 অংশ বিয়োগ করে দেবো, দিলে আমাদের উত্তর হয়ে যাবে। লসাগু হয়ে যাবে 18, যেহেতু এটা 1 তাহলে 18 বসে যাবে, বিয়োগ উপরে 15 বসে যাবে। এত অংশ সমান এটা উত্তর হয়ে যাবে 3 18 অংশ। 18 থেকে 15 বিয়োগ করলে এটা হয়ে যাবে 3, তো 3 18 অংশ। এটাই আমাদের চেয়েছিল উত্তর। তাহলে দুটো উত্তর চেয়েছিল, এক মোট কত অংশ পড়া হয়, কত অংশ বাকি আছে। তাহলে মোট পড়া হয়েছে 3 দিনে 15 18 অংশ, এবং পড়া বাকি আছে 3 18 অংশ। আশা করি বোঝা গেছে উত্তরটি। এরপরে লক্ষ্য করো, বলা হয়েছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। পার্কটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। যদিও আমি একটা পূর্বের প্রশ্ন ছিল, হতে পারে সেটা 2016 সাল কিংবা 18 সালের, আমি প্রশ্নপত্রে এই প্রশ্নটা ছিল সেম প্রশ্ন, আমি সেখানে সমাধান করে দিয়েছি, তাই এই প্রশ্নপত্রে আর এটা সমাধান করলাম না। আশা করি তোমরা সেই প্রশ্নপত্র অর্থাৎ সেই ভিডিওটা দেখলে উত্তরটা পেয়ে যাবে। এখানে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি, তাই এই প্রশ্নের উত্তরটা আর এখানে করলাম না, কারণ পূর্বের প্রশ্নপত্রেও এই প্রশ্নটা পড়েছে, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। এরপর আমরা ঘয়ের অঙ্ক করব, যেটা হচ্ছে সরল করা। সরল করি, এখানে বদমাস প্রক্রিয়া করতে হবে। অঙ্কটা যেটা দেওয়া আছে, প্রথমেই থাকছে তৃতীয় বন্ধনী এবং থাকছে দ্বিতীয় বন্ধনী। 50 বিয়োগ প্রথম বন্ধনী 2 যোগ 3, প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর শেষ যুক্ত 15, এবং তৃতীয় বন্ধনীর শেষ থাকছে 12। তো অঙ্কটা আমাদের প্রথম কাজ, আমরা জানি যে বদমাস প্রক্রিয়ার নিয়ম হচ্ছে প্রথমে সরলকরীগুলোর প্রথম অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে যারা আছে তাদের আগে যোগ বিয়োগ অথবা গুণ ভাগ এইগুলো করতে হবে। তো আমরা এখানে দেখব 50 প্রথম বন্ধনীর মধ্যে আছে 2 যোগ 3, তো আমরা এখানে যোগ করব 5 হয়ে যাবে। প্রথম বন্ধনীর কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ হলো। এখানে আছে 15 শেষ, ভাগের চিহ্ন 12। এর পরবর্তীতে আমাদের করতে হবে যেটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা করতে হবে। 50 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 45। এখানে যোগ চিহ্ন আছে, আমরা 15 বসাবো, তো দ্বিতীয় বন্ধনীর শেষ, ভাগের চিহ্ন আছে 12। এবার আমাদের যেটা করতে হবে, তৃতীয় বন্ধনীর কাজটা আমাদের করতে হবে। তো 45 আর 15 যোগ করলে আমরা পাবো 60, এখানে ভাগের চিহ্ন আছে 12, তো আমাদের এখন ভাগ করলে এসে যাবে 5 হবে, এটা 5। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বোঝা গেছে, এটা খুবই একটা সহজ সরল করেছিল। আর তোমরা মনে রাখবে যে তোমাদের ফাইনাল এক্সামে অবশ্যই একটা সরল করি থাকবে। এর পরের প্রশ্ন এখানে লক্ষ্য করো, বলা হয়েছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করে বা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করব। তো লক্ষ্য করো, এখানে আমরা টেবিল করে নেব। আমরা লিখব খেলনা ব্যাকেটে টি, আর এখানে রাখবো সময় ব্যাকেটে দিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 21টি খেলনা তৈরি করে 7 দিনে, তাহলে 21টি খেলনা 7 দিনে তৈরি করে। এরূপ বলা হয়েছে 12 দিনে, অর্থাৎ সে 12 দিনে কয়টি খেলনা তৈরি করবে। অবশ্য যখন সে দিন বেশি পাবে তাহলে সে খেলনাটাও বেশি তৈরি করতে পারবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে, এখানে খেলনা ও সময় পরস্পর সরল সম্পর্ক। ক্লিয়ার? এবার আমরা ঐকিক নিয়মে অঙ্কটাকে সমাধান করে দেব। লক্ষ্য করো, তো আমরা এখন কি করব,
আমরা এখানে লিখব 7 দিনে খেলনা তৈরি করে সমান 21টি, একদিনে খেলনা তৈরি করে সমান 21-এর নিচে 7টি, এবং আমাদের বলা হয়েছে 12 দিনে খেলনা তৈরি করে সমান 21 গুণিত 12 আর নিচে হবে 7। 7 দিয়ে আমরা কেটে দেবো 21 কে 3, তাহলে হয়ে যাবে 3 12 36টি। ঠিক আছে, তো আমাদের এখানে প্রশ্ন করা হয়েছিল যে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে, তাহলে সে সূত্র আমরা লিখব অতএব 12 দিনে 36টি খেলনা তৈরি করে। ব্যাস, এটাই হবে উত্তর। এবার পরের প্রশ্ন লক্ষ্য করো, বলা হয়েছে নিয়ামতপুরের 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর আছে? অঙ্কটা যদি আমরা বিয়োগ করে দিই উত্তর এসে যাবে খুব সহজভাবে। লক্ষ্য করো 42,824, এখানে থাকছে 28,258, আমরা বিয়োগ করে দেবো। তো 8 তো 14 মিলে 6, 6 তো 12 মিলে 6, 3 তো 8 মিলে 5, 8 তো 12 মিলে 4, 3 তো 4 মিলে 1। আমাদের প্রশ্ন করা হয়েছিল নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। আমরা উত্তর লিখব অতএব নিয়ামতপুরে 14,566 জন বেশি স্বাক্ষর। ব্যাস, এটাই আমাদের উত্তর চেয়েছিল। আশা করি বোঝা গেছে। এরপরে লক্ষ্য করো আবারও একটা অংশের অঙ্ক এসেছে। পূর্বে আমরা যেমন একটা বই থেকে অংশের অঙ্ক ছিল, তো এখানে আছে চৌবাচ্চা। বলা হয়েছে চৌবাচ্চায় 3-এর 8 অংশ জল ছিল, 3-এর 8 লিটার জল ছিল। কিছু পরে আমি সেখানে কি করলাম না, কিছু পরে সেখানে 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে আবারও চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢালালো। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তো অঙ্কটা আমরা এখানে যেভাবে সমাধান করব সেটা হচ্ছে সরলকরী পদ্ধতিতেই করে দেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি চৌবাচ্চায় জল ছিল 3-এর 8 লিটার। এখানের পর এই 3-এর 8 থেকে প্রথমে কি হয়েছে না 8-এর 25 লিটার জল খরচ হয়েছে, তাহলে আমরা বিয়োগ করে দেব 8-এর 25 লিটার জল খরচ হয়েছে। এরপরে বলা হয়েছে আবার আমি 5-এর 16 অংশ জল ঢাললাম, তাহলে পরে আবার ঢেলেছি জল, তাহলে সেটা যোগ হয়ে যাবে 5-এর 16 লিটার জল। তাহলে কত জল আছে সেটাই আমাদের এখন বার করতে হবে। তো আমরা এখানে প্রথমে আমরা এটা লসাগু করে নেব। আমরা এখানে দেখব যে 8 এবং 25 এদের কিন্তু লসাগু হবে না মোটেও, কারণ এখানে দুটো এমন একটা সংখ্যা, একটা তো এটা লসাগু হবে না। তো আমরা দেখবো এখানে 8 দিয়ে গুণ করলে 8 25-এ 200 পাওয়া যাবে, 200 লসাগু। তাহলে 8 দিয়ে এটাকে ভাগ করলে 25 পাবো, 25 3-এ 75 বিয়োগ 25 দিয়ে ভাগ করলে 8 পাবো, 8 8-এ 64, 5-এর 16, তাহলে এটা হবে 200। উপরেরটা বিয়োগ করলে কত পাবো? 6 5-এ 11, যোগের চিহ্ন 5-এর 16। এখন আমাদের যেটা হবে আবার এই দুটোর মধ্যে যোগ করতে হবে। তো যোগ করলে কেউ যদি চাও একেবারে করে দেবে, এটা বন্ধনী দেবে না। তো আমার মনে হয় এটা বন্ধনী দিয়ে করলেই ভালো হবে, কারণ এটা প্রথমে বাদ হয় অর্থাৎ খরচ হয়ে যায় এবং পুনরায় আবার জল ঢালা হয়। তো সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করলেই ভালো হয়। এবং এখানে এসে আবারও তোমাদের এখানে কি করতে হবে না লসাগু করতে হবে। তাহলে 200 এবং 16 এদের লসাগু আমরা করব 2 খাওয়াবো, 100 পাবো, 8 আবার 2 বসাবো, 50 4, সেক্ষেত্রে আবার 2 25, 2 হবে আর যাবে না। তো আমরা এখন দেখবো কত হচ্ছে। 2 2 4 4 2 8, এখানে 2 2 4 4 2 8, 8 25-এ 200 হবে, 200 আর 2, তাহলে হয়ে যাচ্ছে লসাগু 400। আমরা এখন 200 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে উপরের সংখ্যা গুণ 2 11 22, যুক্ত 16 দিয়ে আমরা যদি ভাগ করি কত পাবো? 16 দিয়ে ভাগ করলে 25 পাবো, 25 5-এ
25। তাহলে উত্তরটা আমাদের আসছে 400 এবং এই দুটো যোগ করব 2 এবং 5 এ 7, 2 2 এ 4, 1। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখন জল আছে 147/400 লিটার। বলেছে এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, তাহলে এখন চৌবাচ্চায় জল আছে 147/400 লিটার। তোমরা উত্তরটা অবশ্যই লিখে নেবে। এরপর লক্ষ্য করো, বলা হয়েছে বর্গীজয়ের অঙ্কে একটি পুতুল তৈরি কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগে। তাহলে 1 ডজন সমান কটি না 12টি, তাহলে 12টি পুতুল 4 জনের কতদিন সময় লাগছে? 12 দিন। বলেছে বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোক কাজে নিয়োগ করা হয়েছে। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে পুতুল কিন্তু অপরিবর্তিত থেকে গেছে এই প্রশ্নটার মধ্যে। বলেও ছিল 1 ডজন 4 জনে 12 দিন লাগে, আবার পুনরায় বলেছে 2 জন বেশি নিয়োগ করা হয়েছে কিন্তু ওই 1 ডজন তৈরি করতে কতদিন সময় লাগবে। তাহলে অঙ্কটা সমাধান করার জন্য আমরা টেবিল নির্ণয় করব। তো টেবিলে আমরা কি করব? এখানে আমরা রাখবো শ্রমিক, ব্র্যাকেটে দিতে পারি জন, আর এদিকে রাখবো সময়, ব্র্যাকেটে দিতে পারি দিন। তাহলে 4 জন শ্রমিকের সময় লাগে কত? 12 দিন। এখন বলা হয়েছে আরো 2 জন শ্রমিক বেশি নিয়োগ করা হয়েছে, তাহলে 4 যোগ 2 সমান 6। এখন কতদিন সময় লাগবে? তাহলে আমাদের মনে রাখতে হবে চিরকাল শ্রমিক ও সময় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমাদের এখানে প্রথমে সম্পর্ক লিখতে হবে। এখানে শ্রমিক ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করব। লিখব 4 জন শ্রমিক কাজটি শেষ করে সমান 12 দিনে। 1 জন শ্রমিক কাজটি শেষ করে সমান 12 গুণিত 4 দিনে। তাহলে 6 জন শ্রমিক কাজটি শেষ করে সমান 12 গুণিত 4, নিচে হবে 6, এবং এখানে আমরা কেটে দেবো 6 2 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 2 8 দিন। তাহলে 2 জন শ্রমিক বেশি নিয়োগ করায় এখন কত দিনে কাজটা হয়ে যাচ্ছে? না 8 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন করেছিল এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে। তাহলে আমরা উত্তর লিখব অতএব এখন 1 ডজন পুতুল তৈরি করতে সময় লাগে 8 দিন। ব্যাস, এটাই হবে উত্তর। বোঝা গেছে? এরপর লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এবার যেটা তোমরা দেখবে 3 এর দাগে বলা হয়েছে চিত্রসহ কিছু সংজ্ঞা চেয়েছে। তো চিত্রসহ কিছু সংজ্ঞা প্রথমেই যেটা আছে বলা হয়েছে ঘন বস্তু। তাহলে আমাদের লিখতে হবে ঘনবস্তু কাকে বলে এবং একটা চিত্র দিতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এবং চিত্র দিতে হবে। সরলকোণ কাকে বলে এবং চিত্র দিতে হবে। এবং 4 দাগে বলেছে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন। আমি সবগুলোই করে দেব, তোমরা লক্ষ্য করো। 3 দাগের ক ঘনবস্তু। তো এখানে ঘনবস্তু, ঘনবস্তু, তো ঘনবস্তু কাকে বলে আমরা লিখবো এবং তারপর চিত্র দেব। আমরা লিখব না যে বস্তুর দৈর্ঘ্য কমা প্রস্থ ও উচ্চতা এই 3টি মাত্রায় আছে, এই 3টি মাত্রায় আছে তাকে ঘন বস্তু বলে। এখন ঘনবস্তু কাকে বলে উত্তরটা লেখা হয়েছে। এবার আমাদের ঘনবস্তুর একটা চিত্র দিতে হবে। ঘনবস্তু তো অনেক রকমই আছে, তো আমি এখানে তোমাদের লুডো ছক্কার চিত্রটা অঙ্কন করব। তোমরা একটু ভালো করে চিত্র অঙ্কন করবে। আমি এখানে মোটামুটি একটা লুডো ছক্কার চিত্র অঙ্কন করছি।
তোমরা একটু ভালো করে চিত্র অঙ্কন করবে। আমি এখানে খুব ভালো চিত্র পারছি না, তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু ভালো করে চিত্র অঙ্কন করার। তো আমরা এখানে লুডোর ছক্কা, যেহেতু এখানে আমরা এটা দিয়ে দিলাম, এখানে 5 রাখলাম, 3 এবং উপরেতে আমরা 6 রাখছি। জাস্ট এটা একটা চিত্র দিলাম, বোঝা গেছে। এরপর আমরা যেটা করব, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমরা প্রথমে লিখে নেব। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা লিখব যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবার আমরা যেটা করব, চিত্র অঙ্কন করব। তো চিত্র অঙ্কন করতে গেলে সমদ্বিবাহু ত্রিভুজের প্রথমেই আমরা ভূমি অঙ্কন করব। লক্ষ্য করো, পূর্বের যে প্রশ্নপত্রগুলো আপলোড দেওয়া হয়েছে সেখানেও কিন্তু জ্যামিতির প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখবে, সেখানেও কমপ্লিট 50 নম্বরের প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করো, সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে ভূমিটা যা নেওয়া হয়েছে ঠিক এই মাপ, ঠিক একটু বড় মাপ আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এই একই মাপ ধরে, সরি আমার একটু উপরে হয়ে গেছে, তোমরা একটু চেষ্টা করবে, বা আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিলে একটু বড় করে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে করবে। নেক্সট টাইম তোমরা যখন করবে একটু নিচে করবে। তো এই মাপটা নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে কেটে দিলাম। আবারও বুঝে নেবে, যে কোনো মাপের একটা ভূমি নেবে এবং এই ভূমি থেকে একটু বড় কম্পাস থেকে মাপ নেবে। মাপ নেওয়ার পর ওই মাপটা উপরের বৃত্তচাপ কাটবে এবং এখানে বসিয়ে ঠিক একই রকম ভাবে ওই বৃত্তচাপটা কেটে দাও। দিলে দেখবে তোমরা একটা বিন্দু পেয়ে যাবে এবং ওই বিন্দু থেকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ যে ত্রিভুজটা হবে তার দুটো বাহু সমান হতে হবে। তোমরা এখন লক্ষ্য করো, এটা এই বাহুটা যে অঙ্কন করলাম, এই বাহু এবং এই বাহু, বিপরীত বাহু দুটো পরস্পর সমান, এটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা যখন অঙ্কন করবে একটু নিচে থেকে করবে। এটা আমরা নাম দিতে পারি এ, বি এবং সি। নিচে আমরা লিখে দিতে পারি চিত্র সমদ্বিবাহু ত্রিভুজ। আমি তোমাদের এই প্রশ্নপত্রের সমাধানগুলো খুব তাড়াতাড়ি করছি, তাই যাদের বুঝতে অসুবিধা হবে পুনরায় ভিডিওটা দেখে নেবে, কারণ এটা তোমাদের 1.5 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের। আর আমি এখানে ভিডিওটা তোমাদের 30 থেকে 35 মিনিটের মধ্যে পুরো উত্তরগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, তাই হয়তো একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। তো লক্ষ্য করো, এটা কমপ্লিট হয়ে গেল। এবার গ বলা হয়েছে সরল কোণ কাকে বলে এবং চিত্র। তো লক্ষ্য করো, সরল কোণ কাকে বলে না, যে কোণের মান 180 ডিগ্রি তাকে আমরা সরল কোণ বলবো। গ আমরা প্রথমে লিখে নেব সরল কোণ। তাহলে আমরা লিখব যে কোণের, ককার মধ্যে নয়কার কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। এই হচ্ছে সংজ্ঞা। এবার আমাদের যেটা করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। তো লক্ষ্য করো, আমরা চিত্রটা অঙ্কন করব। ভূমি নেব, যে কোনো মাপের আমরা একটা ভূমি অঙ্কন করব। ঠিক আছে, এই যে ভূমি নেওয়া হয়েছে, এই ভূমির মধ্যে মাঝামাঝি থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে নেব। ঠিক এই বিন্দু থেকে আমরা কম্পাসটাকে অর্ধবৃত্তাকারে ঘুরিয়ে দেব, দিলেই এটা আমাদের 180 ডিগ্রি হয়ে যাবে। কমপ্লিট, এটা 180 ডিগ্রি। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমাদের সরল কোণ। লিখে দেবো 180 ডিগ্রি। ক্লিয়ার? এটা আমরা নাম দিতে পারি এ, বি এবং সি। আশা করি বোঝা গেছে। এরপর লক্ষ্য করো,
4 দাগে বলেছে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। 4 দাগ 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তো আমরা এখানে কি করব, প্রথমে যেটা করব 3.5 সেমি স্কেল নিয়ে মাপ নিয়ে নেব। 3.5 সেমি, 3.5। এরপর যেটা করতে হবে, যেহেতু এটা ব্যাসার্ধ 3.5 সেমি, 3.5 সেমি, তো এখানে আমরা কম্পাস দিয়ে এই মাপটা নিয়ে নেব। 3.5 সেমির মাপ নেওয়ার পর আমরা নিচে এই মাপটা ঘুরিয়ে একটা বৃত্ত করে দেব। ব্যাস, এই হচ্ছে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। হয়তো এটা ভালো তোমরা বুঝতে পারছো না, এখানে তোমরা একটা ভালো পেন্সিল দিয়ে খুব সুন্দর করে অঙ্কন করবে। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্র কমপ্লিট হলো। যারা ভিডিওটি দেখছো আশা করি তাদের খুবই উপকারে আসবে। আর যারা সাজেশন চেয়েছিলে পঞ্চম শ্রেণীর, আমি আশা করি এই প্রশ্নপত্রের সলভগুলো যদি তোমরা ভালো করে দেখে নাও ভিডিওগুলো, তোমাদের অনেক উপকারে আসবে। আমি মোটামুটি ভাবে তোমাদের ফাইনাল এক্সামের 4 থেকে 5টা প্রশ্নপত্র যা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করেছি, তোমরা সবগুলোই দেখে নেবে। আর যারা ভিডিওটি দেখছো, যদি এই ভিডিওটা এই সমাধানগুলি খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যাদের অসুবিধা হচ্ছে ভিডিওটার থেকে কোনো অঙ্কের সমাধান, তারা ভিডিওটা আবারও ওই জায়গাটা দেখতে থাকো। আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা বুঝতেই পারছো এটা 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা এবং সেখানে আমি এই ভিডিওটা শেষ করলাম 32 মিনিটে।